হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিবিএস একাডেমি। বিবিএস একাডেমির নতুন একটা ভিডিও সেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ুবিদ্যা ইউনিট থেকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথমে যে কোশ্চেনটা রয়েছে এখানে কি বলেছে যে ওজোন স্তরটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ওকে, ওজোন লেয়ার, হুইচ অ্যাটমসফেরিক লেয়ার্স কন্টেন্টস দ্য ওজোন লেয়ার। ওকে, এখানে অপশন রয়েছে দেখো, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। ওকে, আমরা যদি দেখি যে ওজোন লেয়ারটা কোন বায়ুমণ্ডলের স্তরে অবস্থিত, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি না, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারের আমরা যদি একটু উচ্চতা দেখতে যাই, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত হয় না, 18 থেকে 50 কিলোমিটার। ওকে, এই 18 থেকে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা যদি দেখি এই ওজোন লেয়ারের স্তরটা রয়েছে, সেটা ম্যাক্সিমাম ডোমিনেন্ট করে কত থেকে কত না, 15 থেকে 35 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ওজোন লেয়ারের স্তরটা রয়েছে। ওকে, নেক্সট এখানে দেখো একটু এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর অবস্থিত, যা সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে। ওকে, এবং এইখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে রয়েছে ট্রপোস্ফিয়ার, দেন স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে রয়েছে ওজোন লেয়ার। ওকে, তো নেক্সট কি বলেছে দেখো, যে কেনেলি হেভিসাইড লেয়ার। ওকে, যে কেনেলি হেভিসাইড স্তর বায়ুমণ্ডলের কোন উপস্তরের সঙ্গে সম্পর্কিত? ওকে, দ্য কেনেলি হেভিসাইড লেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং সাব লেয়ার্স। এখানে বলেছে ই লেয়ার, এফ টু লেয়ার, জি লেয়ার। আমরা যদি কেনেলি হেভিসাইড লেয়ারকে একটু দেখতে যাই, তাহলে কেনেলি হেভিসাইড লেয়ার কাকে বলা হয় না, এফ লেয়ারকে বলা হয়। ওকে, এফ লেয়ারকে কি বলা হয় না, কেনেলি হেভিসাইড লেয়ার। এটা হচ্ছে একটা আয়নোস্ফিয়ারের সাব স্তর বলতে পারি, বা সাব লেয়ার আমরা বলতে পারি। ওকে, এখানে দেখো অপশনটা অ্যান্সারটা করে দেওয়া রয়েছে যে ই লেয়ার ওখানে অ্যান্সার হয়ে যাবে। এখানে এক্সপ্লেনেশন একটু রয়েছে যে কেনেলি হেভিসাইড লেয়ার মূলত আয়নোস্ফিয়ারে ই স্তর হিসেবে পরিচিত, যা প্রায় 90 থেকে 150 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। ওকে, আর এইটা 1902 সালে কেনেলি এবং হেভিসাইড এই স্তরের অস্তিত্ব প্রমাণ করেন, এবং তাদের নাম অনুসরণ করে কিন্তু এই স্তরটার নাম হয়ে যায় কি না, কেনেলি হেভিসাইড লেয়ার। ওকে, আর এইখানে দেখো ছবি একটা রয়েছে যে ডি লেয়ারের স্তর, ই লেয়ারের স্তর F1 F2 এগুলো রয়েছে। এটা হচ্ছে ডে টাইমের, প্লাস নাইটে আমরা কোনটা ভিজিবল করতে পারি কোনটা পারি না, সেটা এখানে দেওয়া রয়েছে। ক্লিয়ার? নেক্সট যদি এখানে দেখি কি বলেছে না, অ্যাপেলটন স্তর, ওকে, বা অ্যাপেলটন লেয়ার আয়নোস্ফিয়ারের কোন উপস্তরের সাথে সম্পর্কিত? ওকে, এখানে রয়েছে দ্য অ্যাপেলটন লেয়ার করেসপন্ডস টু হুইচ সাব লেয়ার অফ দ্য আয়নোস্ফিয়ার। এখানে বলেছে ই লেয়ার, জি লেয়ার, এফ লেয়ার, ডি লেয়ার। ওকে, অ্যাপেলটন স্তর আমরা যদি দেখি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যান্সার কিনা, এফ লেয়ারের সঙ্গে সম্পর্কিত। অনেক সময় মোর স্পেসিফিক্যালি বলে দেয় যে F2। ওকে, যদি স্পেসিফিক্যালি F2 থাকে, তাহলে কিন্তু সেটা অ্যান্সার F2 হয়ে যাবে। ওকে, আর এখানে যেহেতু F2 নেই, শুধুমাত্র F দেওয়া রয়েছে, তাই জন্য অ্যান্সারটা কিন্তু F হবে। ওকে, যে অ্যাপেলটন স্তর বলতে এখানে আমরা এফ লেয়ারকে বলি। ওকে, নেক্সট এখানে দেখো এক্সপ্লেনেশন রয়েছে, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এফ লেয়ার। আর এখানে বলেছে অ্যাপেলটন স্তর হচ্ছে আয়নোস্ফিয়ারের F2 উপস্তর, যা দিনের বেলায় সবচেয়ে শক্তিশালী এবং উচ্চতা প্রায় 250 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হয়। ওকে, এবং এটি এডওয়ার্ড অ্যাপেলটনের নাম অনুসরণ করে এর নামকরণ করা হয়, যে অ্যাপেলটন স্তর। এখানে দেখো যে ডি লেয়ার, ই লেয়ার, এফ লেয়ার। ওকে, আয়নোস্ফিয়ারকে কয়েকটা সাব লেয়ারে ভাগ করা হয়, এবং তার রেসপেক্টে ডি লেয়ার, ই লেয়ার, এফ লেয়ার, এবং এই যে এফ লেয়ারের অংশ বলা হয় না অ্যাপেলটন লেয়ার। ওকে, এবং ই লেয়ারটা যেটা বললাম একটু আগে, যে কেনলি হেভিসাইড লেয়ার। ওকে, এখানে সেটা রয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো এখানে একটা ছক করা রয়েছে, ছকের মধ্যে তোমাদের যে আয়নোস্ফেরিক লেয়ারগুলো, সেই আয়নোস্ফেরিক লেয়ারগুলোকে ক্লাসিফাই করা রয়েছে, যে ডি লেয়ার, ই লেয়ার, স্পোরাডিক ই লেয়ার যেটাকে E2 লেয়ার বলা হয়, এফ লেয়ার বলা হয়, এবং F2 লেয়ার, জি লেয়ার। ওকে, এবং এদের যে উচ্চতা, ওকে, অর্থাৎ এখানে দুটোই করা রয়েছে, একটা ইংলিশে করা রয়েছে এবং একটা বাংলাতে করা হয়েছে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা দেখবে। এখানে দেখবে উচ্চতাটা খুবই ইম্পর্টেন্ট, যে কোন লেয়ারটা কতটা উচ্চতায় রয়েছে, তার রেসপেক্টে কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হবে। এখানে অলমোস্ট ছোট ছোট করে কিছু বৈশিষ্ট্য লেখা রয়েছে। তোমরা কিন্তু এই যে চারটা, দুটো, এই যে দুটো বক্স করে করা রয়েছে, টেবিল করে রয়েছে,
ওকে, এইগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। ওকে, কোনটা নাইট টাইমে দেখতে পাওয়া যায়, কোনটা দেখতে পাওয়া যায় না, কোনটা কি রিফ্লেক্ট করে, অর্থাৎ রেডিও ওয়েভস কোনটা রিফ্লেক্ট করে, কোনটা রিফ্লেক্ট করে না। ওকে, কোন কোন ধরনের রেডিও ওয়েভসটা রিফ্লেক্ট করে কোন লেয়ারটা, সেইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, তোমরা এই টেবিল থেকে এটা কিন্তু দেখে নিও। ক্লিয়ার? এখানে দুটোতেই করা আছে, একটা ইংলিশ একটা বাংলা, আমার মনে হয় না যে সমস্যা হবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে কি রয়েছে দেখো, যে বিষুব রেখা অঞ্চলে ট্রপোস্ফিয়ার স্তরের আনুমানিক উচ্চতা কত। এখানে বলেছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট হাইট অফ দ্য ট্রপোস্ফিয়ার অ্যাট দ্য ইকুয়েটর, অর্থাৎ ইকুয়েটরিয়াল অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কতটা। এখানে অপশন বলেছে 8 কিলোমিটার, 12 কিলোমিটার, 16 কিলোমিটার, 25 কিলোমিটার। ওকে, আমরা যদি ইকুয়েটরিয়াল রিজিয়ন দেখি সেখানে কিন্তু ম্যাক্সিমাম এক্সটেনশন আমরা দেখতে পাই কার না, ট্রপোস্ফিয়ারের। এটা ম্যাক্সিমাম কত না, এটা 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা এই ট্রপোস্ফিয়ারে দেখতে পাই। কোনো কোনো সময় কোনো বইয়ে কিন্তু 18 কিলোমিটার পর্যন্তও রয়েছে। ওকে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা 16 কিলোমিটার। ওকে, যদি ইনকেস তোমাদের পরীক্ষাতে 8 কিলোমিটার থাকে, 12 কিলোমিটার থাকে, 18 কিলোমিটার থাকে এবং 25 কিলোমিটার থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার 18 কিলোমিটার করবে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হবে 16 কিলোমিটার। ওকে, আর এখানে একটু এক্সপ্লেনেশন রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট বলেছে যে উল্কাপিণ্ড বা মেটিওরাইট। ওকে, উল্কাপিণ্ড কোন স্তরে পুড়ে যায়, হুইচ লেয়ার ইজ নোন ফর মেটিওরাইট বার্নিং। ওকে, এখানে অপশন বলেছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ওকে, আমরা যদি দেখি যে উল্কাপিণ্ড কিন্তু মেসোস্ফিয়ারে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। ওকে, মেসোস্ফিয়ার এখানে কি হয়ে যাবে না, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এখানে দেখো রয়েছে যে অ্যান্সার মেসোস্ফিয়ার। ওকে, যে মেসোস্ফিয়ারে বায়ু ঘনত্ব যথেষ্ট থাকে, উল্কাপিণ্ড ঘর্ষণে কি হয় না, পুড়ে ছাই হয়ে যায়। ওকে, এখানে মেসোস্ফেরিক উল্কাপিণ্ড। ওকে, মেসোস্ফিয়ারে কিন্তু উল্কাপিণ্ডটা পুড়ে ছাই। ক্লিয়ার? নেক্সট যেটা রয়েছে দেখো, যে উচ্চতা বৃদ্ধির সাথে স্ট্র্যাটোস্ফিয়ারে, ওকে, এই উচ্চতা বৃদ্ধির সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রার কি পরিবর্তন হয়। হোয়াট হ্যাপেন্স টু টেম্পারেচার ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার হুইচ ইনক্রিজ ইন অ্যালটিটিউড। ওকে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা কি চেঞ্জেস আসে। আমরা দেখেছি যে ট্রপোস্ফিয়ারে কি হয় না, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ট্রপোস্ফিয়ারের কি হয় না, তাপমাত্রাটা কমতে থাকে। ওকে, বাট আমরা যদি এখানে স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বলি, এটা ট্রপোস্ফিয়ারে হয় উচ্চতা কমতে থাকে, যেটাকে আমরা নর্মাল ল্যাপস রেট বলি 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। ওকে, সেটা আমাদের ট্রপোস্ফিয়ারে হবে। বাট স্ট্র্যাটোস্ফিয়ারে যখন হয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে উল্টোটা দেখতে হয়, যে স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয় না, তাপমাত্রাটা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। ওকে, এবং এটার মেন কারণ কি না, ওখানে যে সকল ওজোন গ্যাস রয়েছে, সেই ওজোন গ্যাস কি করে না, সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিটাকে কি করে না, শোষণ করে, এবং তার জন্য ও টেম্পারেচারটা বেশি। তাই জন্য এখানে অ্যান্সার হয়ে যাবে কি না, বৃদ্ধি পায়, যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা কি হয় না, বৃদ্ধি পেতে থাকে বা ইনক্রিজ করে। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে আর অ্যান্সারটাও রয়েছে যে বৃদ্ধি পায়, এটা কিন্তু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট এখানে কি বলেছে না, স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মি শোষণের জন্য কোন গ্যাস দায়ী। অলমোস্ট আমি আগের কোশ্চেনটাতে এক্সপ্লেন করে দিয়েছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে কে থাকে না, ওজোন থাকে। ওকে, এই ওজোন লেয়ার কত না, 15 থেকে 35 কিলোমিটার। ওকে, সেই 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওজনের কনসেন্ট্রেশনটা দেখতে পাওয়া যায়। ওকে, তাই জন্য কি করে না, ওজোন লেয়ারটাও সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে। ওকে, এবং সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই। ওকে, তাই জন্য এখানে যে অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে ওজোন। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে, যে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং জীব বৈচিত্র্যকে ইউভি রশ্মির ক্ষতিকর থেকে রক্ষা করে। ওকে, এইখানে দেখো ছবিটা দেওয়া রয়েছে, যে সাল থেকে যে ইউভিসি, ইউভিবি, ইউভিএ আসে, সেটা কতটা পরিমাণ রেজিস্ট্যান্স হয় এই ওজোন লেয়ার। যে ইউভিসি কে একদমই আসতে দেয় না, ইউভিবি কিছুটা পরিমাণ পৌঁছায়, এবং ইউভিএটা প্রায় আর্থে চলে আসে, যেটা পুরোপুরিভাবে কিন্তু ওজোন লেয়ার শোষণ করতে পারে না। ওকে, এটার এক্সপ্লেনেশন আর এটার অ্যান্সার হয়ে যাবে ওজোন। ওকে, নেক্সট কি বলেছে না, নিম্নলিখিত কোন গ্যাসটি বায়ুমণ্ডলে থাকে একটি অমূল্য গ্যাস। ওকে, বা নোবেল গ্যাস বলা হয়। এখানে অপশন রয়েছে দেখো, যে হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড। ওকে, আমরা যদি একটু নোবেল গ্যাস সম্পর্কে জানতে চাই, নোবেল গ্যাসটা কি না, এই গ্যাসগুলো কি না, সচরাচর অন্য কোনো গ্যাসের সাথে কেমিক্যাল রিয়াকশন করে না। ওকে, খুব রেয়ার হয় যেটা কি না এরা কেমিক্যাল রিয়াকশন করে আদার্স গ্যাসের সাথে। ওকে, খুব রেয়ার সেটা, এবং করে না বলেই এদেরকে কি বলা হয় না, নোবেল গ্যাস। ওকে, তাহলে এই যে এখানে অপশনগুলো রয়েছে, এখানে এই অপশনগুলোর মধ্যে আমরা যদি দেখি, সেটা তাহলে হিলিয়াম হয়ে যাবে কিনা,
নোবেল গ্যাস, এখানে অ্যান্সার। ওকে, যে হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ এ নোবেল গ্যাস ফাউন্ড ইন দ্য অ্যাটমসফিয়ার, সেটা হয়ে যাবে হিলিয়াম। এবার এখানে অপশানে হিলিয়াম রয়েছে, তাই জন্য কিন্তু আমরা হিলিয়াম বলি। এছাড়াও অনেকগুলো নোবেল গ্যাস আমরা দেখতে পাই। আমরা যদি দেখি এখানে দেখো পিরিয়ডিক টেবিলটা রয়েছে, এই যে এই ডান সাইডে যে কলামটা দেখতে পাচ্ছ, এই কলামে যতগুলো গ্যাস রয়েছে সবগুলোকেই কিন্তু নোবেল গ্যাস বলা হয়। সেগুলো কি না, হিলিয়াম রয়েছে, নিয়ন রয়েছে, আর্গন রয়েছে, ক্রিপ্টন রয়েছে, জিরন রয়েছে। অর্থাৎ তোমাকে পরীক্ষার খাতায় শুধুমাত্র যে হিলিয়াম দিয়ে দিল তা নয়, আদার্স এগুলোর মধ্যেও কোনো না কোনো কিছু দিয়ে দিতে পারে। তাহলে তোমাকে জানতে হবে যে মোট কতগুলো নোবেল গ্যাস রয়েছে এবং সেগুলো কি কি। ওকে, এখানে ছবিতে অলমোস্ট করে দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে রাখবে যে নোবেল গ্যাসগুলো কি কি। এখানে হিলিয়ামের পরিবর্তে কিন্তু নিয়নও দিয়ে দিতে পারতো, আর্গনও দিয়ে দিতে পারতো। ওকে, অর্থাৎ সেগুলোও কিন্তু নোবেল গ্যাস হয়ে যায়। আর এখানে দেখো এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। এখানে হিলিয়াম একটি অমূল্য গ্যাস, বা এটি বায়ুমণ্ডলে খুব স্বল্প মাত্রায় উপস্থিত থাকে। এবং নোবেল গ্যাস বলার কারণ কি, এখানে বলেছে এ গ্যাসেস কেমিক্যাল এলিমেন্ট দ্যাট ডাজ নট রিডিলি এন্টার ইনটু কেমিক্যাল কম্বিনেশন উইথ আদার এলিমেন্ট। অর্থাৎ আদার্স গ্যাসের সাথে, আদার এলিমেন্টের সাথে কিন্তু এই গ্যাসগুলো খুব সহজে কেমিক্যাল রিয়াকশনে যায় না। ওকে, তাই জন্য একে নোবেল গ্যাস বলা হয়। ক্লিয়ার? নেক্সট বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তনের হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্যাস কোনটি। ওকে, যে হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার বাই ভলিউম। আমরা জানি যে ম্যাক্সিমাম যে গ্যাসটা রয়েছে সেটা কি হয়ে যাবে না, নাইট্রোজেন। ওকে, এখানে অ্যান্সার হয়ে যাবে কিনা নাইট্রোজেন। ওকে, এখানে এক্সপ্লেনেশন অলমোস্ট দেওয়া রয়েছে যে নাইট্রোজেন এখানে অ্যান্সার হয়ে যাবে, যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রায় 78% কিন্তু নাইট্রোজেন রয়েছে। তারপরে আমরা যদি দেখি অক্সিজেন রয়েছে 21, দেন আর্গন রয়েছে 0.93%। ওকে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের নাইট্রোজেন। নেক্সট যদি দেখি যে রেডিও যোগাযোগ সহায়তা করে বায়ুমণ্ডলের কোন স্তর। ওকে, রেডিও যোগাযোগে সহায়তা করে বায়ুমণ্ডলের কোন স্তর, সেটা কি হয়ে যাবে না, অপশান দিয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে আমরা যদি দেখি যে থার্মোস্ফিয়ার, সেটা কিনা রেডিও কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করে। বা এখানে যদি থার্মোস্ফিয়ারে বাদ দিয়ে আয়নোস্ফিয়ার থাকতো, সেই আয়নোস্ফিয়ারও কিন্তু সেম এই রেডিও যোগাযোগের সহায়তা করে। ওকে, তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু থার্মোস্ফিয়ার অ্যান্সার হয়ে যাবে। এখানে ছবিটা রয়েছে, দেখো যে এফএম রেডিও যে ট্রান্সমিটার, সেটা কিন্তু এই আয়নোস্ফিয়ার লেয়ারের যে সাব লেয়ারগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু এটা হয়ে থাকে কমিউনিকেশনটা। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের থার্মোস্ফিয়ার। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে না, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আনুমানিক শতকরা হার কত, যে দ্য পার্সেন্টেজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি। কার্বন ডাইঅক্সাইড পরিমাণ তোমার আমাদের বায়ুমণ্ডলে কতটা রয়েছে শতাংশ হিসেবে, শতকরা। এখানে দেখো অপশন রয়েছে 1%, 0.93%, 0.04%, 0.001%। আমরা যদি দেখি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, সেটা কত হয়ে যাবে না, 0.04%। ওকে, সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। 0.04% কি রয়েছে না, আমাদের কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখানে দেওয়া রয়েছে অ্যান্সারটা, দেখে নিই। ওকে, নেক্সট এখানে কি বলেছে না, বাণিজ্যিক বিমান সাধারণত বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে উড়তে থাকে। ওকে, ইন হুইচ অ্যাটমসফিয়ারিক লেয়ার ডু কমার্শিয়াল জেট এয়ারক্রাফট টিপিক্যালি ফ্লাই। ওকে, যে কমার্শিয়াল জেটগুলো হয়ে থাকে সেগুলো বায়ুমণ্ডলের কোন লেয়ারের উপর দিয়ে কিন্তু যাতায়াত করে। ওকে, এখানে দেখি আমরা ট্রপোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, মেসোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ার রয়েছে। আমরা যদি দেখি যে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা, সেই স্ট্র্যাটোস্ফিয়ার কি না, শান্তমণ্ডল আমরা বলে থাকি। এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এগুলো কিন্তু প্রায় হয় না, তাই জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। এই শান্তমণ্ডলের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যা কিছু ট্রান্সপোর্টেশন বিমান বলো বা বাণিজ্যিক বিমান বলো, সেগুলো কিন্তু ট্রান্সপোর্ট করতে থাকে। ওকে, বাট আমাদের যে ট্রপোস্ফিয়ার রয়েছে, ট্রপোস্ফিয়ারে কিন্তু ক্লাউড ফর্মেশন, লাইটনিং, ঝড় এইসব হওয়ার জন্য ট্রপোস্ফিয়ারে কিন্তু জেট বলো বা প্লেন বলো, সেগুলো সচরাচর যাতায়াত করে। বাট বেশি পরিমাণ হয়ে থাকে কোথায় না, স্ট্র্যাটোস্ফিয়ারে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে অলমোস্ট দেওয়া রয়েছে অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার। এবং বাণিজ্যিক বিমান সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে উড়ে, কারণ এটি এই কারণে এই স্তরে আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকে, এটাকে শান্তমণ্ডল বলা হয়। ওকে, নেক্সট কি বলেছে না, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়। অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা কোন স্তরে দেখতে পাই বায়ুমণ্ডলে। এখানে বলেছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ওকে, আমরা যদি দেখি তাহলে দেখবো যে থার্মোস্ফিয়ার যেটা বা আয়নোস্ফিয়ার যেটা, তাতে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচারটা আমরা দেখতে পাই। ওকে, অর্থাৎ এখানে যেটা হয়ে যাবে সেটা অ্যান্সার হয়ে যাবে থার্মোস্ফিয়ার। ক্লিয়ার? এখানে অলমোস্ট করা আছে যে থার্মোস্ফিয়ারে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু পরিলক্ষিত হয়। ওকে, সেটা ম্যাক্সিমাম 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু পৌঁছে যায়। ওকে, নেক্সট কি বলেছে না, নিম্নলিখিত কোনটি বায়ুমণ্ডলের একটি স্থায়ী গ্যাস। এখানে বলেছে স্থায়ী গ্যাস, যে পার্মানেন্ট গ্যাস নয়। যে নিম্নলিখিত কোন গ্যাসটি
বায়ুমণ্ডলের পার্মানেন্ট গ্যাস নয় বা স্থায়ী গ্যাস নয়, ওকে, নয় বলেছে, এলিমেন্ট নট এই পার্মানেন্ট গ্যাস, অর্থাৎ এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হতে থাকে, ওকে, পার্মানেন্ট নয়, ওকে, অর্থাৎ অ্যান্থ্রোপোজেনিক ক্রিয়াকলাপের কারণে কিন্তু এর যে কনসেন্ট্রেশন সেটা ডে বাই ডে চেঞ্জ হতে থাকে, ওকে, সেটা কোনটা, এখানে আমরা যদি দেখি যে অপশন রয়েছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে আমরা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের মধ্যে স্থায়ী গ্যাস নয়, ওকে, কার্বন ডাইঅক্সাইড কি হয়ে যাবে না অ্যান্সার হয়ে যাবে, ওকে। এখানে দেওয়া রয়েছে যে কার্বন ডাইঅক্সাইড একটি পরিবর্তনশীল বা ভেরিয়েবল গ্যাস, এর পরিমাণ সময় ও টাইম স্থান অনুযায়ী কি হয় না চেঞ্জ হতে থাকে, ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কি বলেছে না স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা বৃদ্ধির কারণ কি, ওকে, স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা কি দেখি না উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাটা বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার থেকে ওটা আলাদা হয়ে যায়, এবং এর মেন রিজনটা কি না যে ওজোনের দ্বারা অতি বেগুনি রশ্মি শোষণ, অর্থাৎ যে ওজোন গ্যাস এখানে রয়েছে, সেই ওজোন গ্যাস কি করে না সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিগুলোকে শোষণ করে, তাই জন্য কি হয় না ওই যে লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের লেয়ারটা কি হয় না টেম্পারেচারটা বৃদ্ধি পেতে থাকে, ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কিনা অ্যাবজর্পশন অফ ইউভি রেজ বাই ওজন, ওকে, এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে যে সি ইজ দ্য অ্যান্সার, ওকে, এই যে এখানে কেন হয় এটা একটু লেখা রয়েছে, তোমরা এটা দেখে নেবে, ওকে। নেক্সট কি বলেছে না পৃথিবী পৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের স্তরগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও, ওকে, অর্থাৎ আমরা দেখি যদি সারফেস থেকে অর্থাৎ আর্থ সারফেস থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে যে লেয়ারগুলো রয়েছে সেই লেয়ারগুলোকে ম্যাচ করতে হবে, আমরা যদি দেখি প্রথমে কি থাকে না প্রথমে থাকে ট্রপোস্ফিয়ার, এখানে দেখো ট্রপোস্ফিয়ার রয়েছে, ফার্স্ট ট্রপোস্ফিয়ার, দেন কি না স্ট্র্যাটোস্ফিয়ার, দেন কি না মেসোস্ফিয়ার, এরপর থার্মোস্ফিয়ার, ওকে, বি যে অপশনটা রয়েছে সেটা কিন্তু কারেক্ট হয়েছে, যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এবার তোমাদেরকে এটা বলেছে বায়ুমণ্ডলটা কোথা থেকে না আর্থ সারফেস থেকে, ইনকেস যদি তোমাদের বলে দেয় যে উচ্চতার সাথে সাথে সাজাও, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি থেকে ক্রমের দিকে সাজাও, তাহলে কি হবে না হাই অল্টিটিউড থেকে তোমাকে লো অল্টিটিউডের দিকে সাজাতে হবে, তাহলে একদম অধিক উচ্চতায় যেটা থাকে সেটা এক্সোস্ফিয়ার, এখানে নেই, এক্সোস্ফিয়ার থাকলে এক্সোস্ফিয়ার হতো, নাহলে হবে থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, দেন ট্রপোস্ফিয়ার, অর্থাৎ এটা রিভার্স হয়েছে, ওকে, ক্লিয়ার। এখানে দেখো রয়েছে যে এই যে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, ওকে, যদি বলে উচ্চতা থেকে কম বেশি থেকে সাজাও তাহলে এই দিকে আসবে, উচ্চতা বেশি থেকে কমের দিকে, যদি বলে তোমাকে আর্থ সারফেস থেকে সাজাও তাহলে এই দিক থেকে এদিকে যাবে, ক্লিয়ার। আচ্ছা, এখানে একটু এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে কিছু, যে ট্রপোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য, প্লাস স্ট্র্যাটোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য, মেসোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য, থার্মোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য এবং এক্সোস্ফিয়ারের কিছু বৈশিষ্ট্য, এবং তাদের যে উচ্চতা, ওকে, কত উচ্চতায় এই লেয়ারগুলো রয়েছে সেগুলো একটু দেওয়া রয়েছে, এই ইনফরমেশনগুলো তোমরা নোট করে নিও, ওকে। এখানে কোনটা কত পরিমাণ ল্যাপস রেট দেখতে পাওয়া যায়, কোথায় কী ধরনের টেম্পারেচার দেখতে পাওয়া যায়, এছাড়াও কোথায় কি মেঘ গঠিত হয়, এগুলো একটু দেখে নিবে, ওকে। নেক্সট একটা কোশ্চেন রয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলেছে না চ্যাপম্যান সাইকেল, ওকে, চ্যাপম্যান সাইকেলের মূল বৈশিষ্ট্য কি, এই চ্যাপম্যান সাইকেলটা কিসের জন্য ইম্পর্টেন্ট, ওকে, এখানে বলেছে দেখো যে এটি ওজোন গঠন ও ক্ষয়ের ঘটক রাসায়নিক ভারসাম্য ব্যাখ্যা করে, এটি শুধু আগ্নেয়গিরির গ্যাস দ্বারা ওজোন গঠন ব্যাখ্যা করে, এটি ট্রপোস্ফিয়ারে ওজোনের ঋতুভিত্তিক পরিবর্তন দেখায়, এটি গ্রিন হাউস গ্যাস দ্বারা ওজোন সৃষ্টির ভূমিকা বোঝায়, ওকে, এখানে আমরা যদি দেখি যে চ্যাপম্যান সাইকেল রিলেটেড কার সাথে না ওজোন ফর্মেশন এবং ওজনের যে ডিস্ট্রাকশন সেটার ক্ষেত্রে, ওকে, অর্থাৎ ওজনের গঠন এবং যে ক্ষয়, সেই ওজন গঠন এবং ক্ষয়ের যে ফুটো রাসায়নিক বা ফটোকেমিক্যাল যে ফর্মেশন সেইটার কিন্তু সাথে কি জড়িত না চ্যাপম্যান সাইকেল, ওকে, অর্থাৎ চ্যাপম্যান সাইকেলটা ওজন ফর্মেশন এবং ওজন যে ডিস্ট্রাকশন তার সাথে রিলেটেড, তাহলে আমাদের এই অপশনটা কিন্তু কারেক্ট হয়েছে, ওকে। এখানে দেখো রয়েছে এই অপশন, আর এটার এক্সপ্লেনেশনও এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, এবং এর কেমিক্যাল যে রিয়েকশন কেমিক্যালি কীভাবে ফর্মেশন হয়, প্রথমে ওজন অক্সিজেন অণু ইউভির সাথে ইন্টারাক্ট করে, দেন ওজন অক্সিজেন ক্রিয়েট করে, অর্থাৎ এই যে ফর্মেশন এগুলো রয়েছে কেমিক্যাল রিয়েকশনগুলো রয়েছে, এটা কিন্তু আমাদের চ্যাপম্যান সাইকেলের ফর্মেশন, ওকে। নেক্সট কি রয়েছে দেখো যে মাদার অফ পার্ল ক্লাউড বা মাদার অফ পার্ল মেঘ, যেটাকে বলা হয় নিক্রিয়াস ক্লাউড, সেটা সাধারণত বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, ওকে, এখানে বলেছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ওকে, বলেছে মাদার অফ পার্ল ক্লাউড, ওকে, বা নেক্রিয়াস ক্লাউড কোন স্তরে দেখতে পাই, আমরা যদি মাদার অফ পার্ল ক্লাউড দেখতে চাই তাহলে সেটা কিন্তু কোথায় দেখতে পাওয়া যায় না স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই মাদার অফ পার্ল ক্লাউডটা দেখতে পাই, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ছবিটা দেখতে এটা কিন্তু পার্ল ক্লাউডের একটা ছবি, ওকে, এটা দেখতে কিন্তু এরকম উজ্জ্বল বর্ণ হয় এবং বিভিন্ন কালারের হয়ে থাকে, ওকে, এবং এটা 15 থেকে 25 কিলোমিটার উচ্চতায়
এই স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট কি রয়েছে দেখো, যে নকটিলুসেন্ট মেঘ, ওকে, বা রাত্রিকালীন দীপ্তিমান মেঘ সাধারণত বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নকটিলুসেন্ট, ওকে, নকটিলুসেন্ট মেঘটা কোন লেয়ারে দেখতে পাওয়া যায়, অ্যাটমসফিয়ারিক কোন লেয়ারে? কি অপশনে রয়েছে দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ওকে, আমরা যদি দেখি যে নকটিলুসেন্ট মেঘ, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় কোথায় না, মেসোস্ফিয়ারে। ওকে, অর্থাৎ এই যে ক্লাউডটা ফর্মেশন হয়, এটা কি কি জন্য ফর্মেশন হয় না, মেসোস্ফিয়ারে লো টেম্পারেচার অবস্থান করার জন্য এখানে কি হয়, এখানে যে ওয়াটার ড্রপলেটস গুলো থাকে বা যে ওয়াটার ভেপারটা থাকে, সেটা কি থাকে না, সেটা কি ফর্ম করে না, আইস ক্রিস্টাল ফর্ম করে। অর্থাৎ সেই জলটা অতিরিক্ত ঠান্ডা হওয়ার জন্য এই লেয়ারটা সেটা বরফে পরিণত হয়, বরফ কণায় পরিণত হয়, এবং ওই বরফ কণা দ্বারা কিন্তু একটা মেঘ ফর্মেশন হয়। সেই মেঘটাকে বলা হয় নকটিলুসেন্ট ক্লাউড, যেটা দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে সাদা রঙের মেঘটা যেটা ফর্মেশন করেছে, এটা কিন্তু মেসোস্ফিয়ারে অবস্থিত নকটিলিউশন ক্লাউড বা নকটিলিউশন মেঘ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে একটা কলাম রয়েছে আর একটা কলামের সাথে মেলাতে বলেছে। ওকে, যে কলামে এতে কিছু গ্যাস রয়েছে বা গ্যাস লেয়ার রয়েছে, আর অপোজিটে তার অ্যাপ্রক্সিমেট হাইট রয়েছে। প্রথমে বলেছে কি না, মলিকুলার নাইট্রোজেন লেয়ার, দেন বলেছে অক্সিজেন লেয়ার, দেন হিলিয়াম লেয়ার, দেন হাইড্রোজেন লেয়ার। ওকে, আমরা যদি ফার্স্ট দেখি মলিকুলার নাইট্রোজেন লেয়ার, তার যে উচ্চতা সবচেয়ে কিন্তু কম হয়ে থাকে। ওকে, মলিকুলার নাইট্রোজেন লেয়ারের যে উচ্চতা সেটা কত হয় না, 90 থেকে 200 কিলোমিটার। ওকে, নেক্সট বলেছে অ্যাটমিক অক্সিজেন লেয়ার, অ্যাটমিক অক্সিজেনের লেয়ার কিন্তু তারপর হয় কতটা না, 200 থেকে 1100 কিলোমিটার। ওকে, নেক্সট যদি দেখি হিলিয়াম লেয়ার, হিলিয়াম লেয়ারের উচ্চতা তার থেকে উপরে হয়ে থাকে কত না, 1100 থেকে 3500 কিলোমিটার। ওকে, নেক্সট যেটা রয়েছে অ্যাটমিক হাইড্রোজেন লেয়ার, সেটা কত হবে না, এই 3500 থেকে 10,000 কিলোমিটার। ওকে, তাহলে আমরা যদি দেখি যে 13B4, 13B4 কিন্তু এই যে 1 নম্বর অপশনটা আমাদের কারেক্ট হয়েছে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা দেখে রাখবে, মাথায়ও রাখবে যে কোন লেয়ারটা কত উচ্চতায় রয়েছে। এখানে অলমোস্ট এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এই এক্সপ্লেনেশনগুলো কিন্তু তোমরা দেখে নেবে, যে মলিকুলার নাইট্রোজেন লেয়ারের কতটা উচ্চতা, অ্যাটমিক অক্সিজেন লেয়ারের কতটা উচ্চতা, হিলিয়াম লেয়ারের কতটা উচ্চতা, এবং অ্যাটমিক হাইড্রোজেন লেয়ার কোন উচ্চতায় রয়েছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস হিসেবে বিবেচিত হয়? গ্রিন হাউস গ্যাস কোন গ্যাস এদের মধ্যে? এখানে বলেছে নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন। এটা খুবই ইজি কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং গ্যাস ইজ কনসিডার এ গ্রিন হাউস গ্যাস? আমরা জানি কি না, কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে না, একটা গ্রিন হাউস গ্যাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, দেখে নিও। নেক্সট কি বলেছে না, সমুদ্র তলে, এখানে সমুদ্র তল বলতে সমুদ্র সারফেসকে বা সমুদ্র পৃষ্ঠকে বোঝানো হয়েছে, যে সমুদ্র তলে গৃহীত গড় বায়ুমণ্ডলীয় চাপ কত? ওকে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে চাপটা, সেটা সমুদ্র সারফেসে, ওশান সারফেসে কত মিলিবার হয়ে থাকে, কত এমবি হয়ে থাকে। ওকে, এখানে অপশন দিয়েছে 1000 MB, 1010.25 মিলিবার, দেন 1013.25 মিলিবার, দেন 1020.50 মিলিবার। ওকে, আমরা যদি দেখি যে একদম সমুদ্র সারফেসে বা সি লেভেলে কতটা হয়ে থাকে অ্যাটমসফেরিক প্রেশার, সেটা হয়ে যাবে কিনা 1013.25 মিলিবার। ওকে, এই যে অপশনটা রয়েছে সি, 1013.25 MB, সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আর এখানে এক্সপ্লেনেশন রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে এই এমবি ছাড়াও এই যে 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, এই ক্ষেত্রে এইভাবেও কিন্তু এটা এক্সপ্লেন করা যায় বা রিপ্রেজেন্ট করা যায়। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশার। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলেছে না, নিচের বায়ুমণ্ডলীয় গ্যাসগুলিকে তাদের ঘনত্ব অনুসারে কমতে থাকা ক্রমে সাজায়। অর্থাৎ তাদের যে কনসেন্ট্রেশন, অ্যাটমসফিয়ারে যে সকল কনসেন্ট্রেশন রয়েছে গ্যাসে, তাদের রেসপেক্টে বেশি থেকে কমের দিকে এখানে কিন্তু সাজাতে বলেছে। ওকে, অ্যাটমসফিয়ারে কার পার্সেন্টেজ কতটা রয়েছে সেই রেসপেক্টে এখানে সাজাতে বলেছে। দেখো কি বলেছে না, প্রথমে বলেছে আর্গন, দেন বলেছে কার্বন ডাইঅক্সাইড, দেন নিয়ন, হিলিয়াম। আমরা যদি দেখি সব থেকে বেশি কি রয়েছে এইগুলোর মধ্যে, সব থেকে বেশি রয়েছে আর্গন। আর্গন তাহলে বেশি, 0.93% রয়েছে আর্গন। দেন রয়েছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, যে জিরো, এটা 2 নম্বর হয়ে যাবে, এটা হয়ে যাবে কিনা 0.04%। দেন রয়েছে আমাদের নিয়ন, দেন রয়েছে হিলিয়াম। ওকে, অর্থাৎ এটা হবে 3, এটা হবে 4, অর্থাৎ ক্রম অনুসারে সাজানো রয়েছে বেশি থেকে কম এই দিকে। ওকে, প্রথমে কি হবে না, এ বি সি ডি। ওকে, এ বি সি ডি, অপশান এ তাহলে আমাদের অ্যান্সার হয়েছে। ওকে, এখানে দেখো যে একটা টেবিল রয়েছে, এই টেবিলের মধ্যে কি রয়েছে না, কিছু গ্যাস রয়েছে, এবং অর্থাৎ আমাদের যে অ্যাটমসফিয়ারিক যে গ্যাসগুলো সেগুলো রয়েছে, তার রেসপেক্টে তার কেমিক্যাল সিম্বল রয়েছে, আবার এবং তার কনসেন্ট্রেশনটা অ্যাটমসফিয়ারে কতটা পার্সেন্ট
সেটা দেওয়া রয়েছে। ওকে, তোমরা কিন্তু এই টেবিলটা একটু ভালো করে দেখে নেবে যে নাইট্রোজেন কতটা পার্সেন্ট রয়েছে, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ওজোন, এদের যে কনসেন্ট্রেশনটা পার্সেন্টেজ অনুযায়ী কতটা, এবং এদের কেমিক্যাল সিম্বলটা কি। ওকে, এই কেমিক্যাল সিম্বল কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে না। ওকে, আর এখানে অপশন যেটা হয়ে যাবে সেটা এ অপশন আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কি বলেছে না, কারমান রেখা। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কারমান লাইন, কার্বন লাইনের উচ্চতা কতটা, অর্থাৎ কতটা উচ্চতায় কারমান লাইনটা আমরা দেখতে পাই বা রয়েছে। ওকে, এটা কিন্তু অ্যান্সার কি না, এখানে বলেছে 80 কিলোমিটার, 100 কিলোমিটার, 120 কিলোমিটার, 150 কিলোমিটার। আমরা যদি দেখি কারমান লাইন, সেটা কিন্তু হয়ে যাবে উচ্চতা 100 কিলোমিটার। ওকে, এই যে কারমান লাইন এটা কি না, আমাদের যে অ্যাটমসফিয়ার এবং যে আউটার স্পেস, ওকে, এবং অ্যাটমসফিয়ার এবং আউটার স্পেসের যে ডিভিশন লাইন, সেটাকে বলা হয় কারমান লাইন। ওকে, এটা কি করে না, আউটার স্পেস এবং ইনার স্পেসকে ডিভাইড করে। ওকে, এর ওপরের অংশকে আমরা আউটার স্পেস বলি, এবং এর যে ভেতরের অংশ সেটাকে আমরা ইনার স্পেস বলি বা অ্যাটমসফেরিক লেয়ার বলি। ওকে, এইখানে দেখতে পাবে, দেখো এই যে ছবিটা বলেছে, এই যে এইটা রেড কালারের যেটা রয়েছে এটা হচ্ছে কিনা কারমান লাইন। ওকে, এবং এই যে উপরের অংশ সেটাকে বলা হয় আউটার স্পেস, এবং ভেতরটা হচ্ছে ইনার স্পেস। ক্লিয়ার? আর এই যে উচ্চতাটা হয়ে থাকে সেটা 100 কিলোমিটার। ওকে, এখানে এক্সপ্লেনেশন একটু রয়েছে, তোমরা এটা দেখে নিও। ওকে, নেক্সট কি বলেছে দেখো, ইনসোলেশন পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। ওকে, ইনসোলেশন পরিমাপের জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম কি, এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে অপশন রয়েছে দেখো, অ্যানিমোমিটার, পাইরানোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। আমরা যদি দেখি যে ইনসোলেশনের পরিমাপ মাপা হয় কিসের সাহায্যে, সেটা হয়ে যাবে কিনা পাইরানোমিটারের সাহায্যে। ওকে, পাইরানোমিটার। ওকে, ইনসোলেশন অর্থাৎ ইনসোলেশন মেজার্ড বাই দ্য পাইরানোমিটার। ক্লিয়ার? বি আমাদের অ্যান্সার হয়েছে। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে যে পাইরানোমিটার আমাদের এই ইনসুলেশন মেজার করে, এবং এছাড়াও আদার্স যেগুলো রয়েছে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার কি করে না বাতাসের গতি, দেন ব্যারোমিটার কি করে না বায়ুর চাপ, দেন হাইগ্রোমিটার কি করে না আর্দ্রতা। আর এইটা যেটা রয়েছে এই ছবিটা কার না, এটা হচ্ছে পাইরানোমিটার। ওকে, ক্লিয়ার? নেক্সট কি বলেছে না, পৃথিবীর বায়ুমণ্ডলে উপরের স্তরে সৌর ধ্রুবকের গড় মান কত। ওকে, এখানে সোলার কনস্ট্যান্ট জানতে চাওয়া হয়েছে যে পৃথিবীর যে সোলার কনস্ট্যান্ট তার ভ্যালু কত। ওকে, এখানে দেখো অপশন রয়েছে যে 1.236 ক্যালোরি পার সেমি স্কোয়ার পার মিটার পার মিনিট। ওকে, এখানে বলেছে 1.968, দেন 2.310, দেন বলেছে 3.650। আমি যদি দেখি যে সোলার কনস্ট্যান্টের ভ্যালু কি হয়ে যাবে না, 1.968 ক্যালোরি সেমি স্কোয়ার পার মিনিট। ওকে, এই যে বি অপশনটা রয়েছে, বি অপশনটা কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যায়। ওকে, এটা হচ্ছে কিনা আমাদের যে পৃথিবীর সোলার কনস্ট্যান্ট, সেই সৌর ধ্রুবক যেটা সোলার কনস্ট্যান্টের মান। ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা জেনে রাখো। ওকে, নেক্সট কি বলেছে দেখো, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নিই। ওকে, নেক্সট কি বলেছে না, ট্রপোস্ফিয়ারে স্বাভাবিক ল্যাপস রেট কত। ওকে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে কি হয় না, টেম্পারেচারটা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি করে না কমতে থাকে, সেই হারটা কতটা, তার রেটটা কতটা। ওকে, অর্থাৎ প্রতি 1000 মিটারে বা প্রতি 1 কিলোমিটারে কতটা কমতে থাকে না, 6.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই যে 6.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা কমে গেল, এটাকে কি বলা হয় না, নর্মাল ল্যাপস রেট, যেটা কোথায় দেখতে পাওয়া যায় না, ট্রপোস্ফিয়ারে। ওকে, এখানে যদি অপশন আমরা যদি দেখি যে এই বি প্রতি 1000 মিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, এটা কি হয়ে যাবে না আমাদের নর্মাল ল্যাপস রেট। ওকে, তাহলে বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে না, পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক জলীয় বাষ্পের ঘনত্ব বা ভলিউম অনুসারে কত হতে পারে। বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ ওয়াটার ভেপার ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার। আর্থের যে অ্যাটমসফিয়ার সেখানে ম্যাক্সিমাম কতটা পার্সেন্টেজ এই জলীয় বাষ্প থাকতে পারে। ওকে, দেখো এখানে বলেছে 0.5%, 2%, 4%, 10%। আমি যদি দেখি যে 4% কনসেন্ট্রেশন পর্যন্ত কিন্তু আমাদের জলীয় বাষ্পটা থাকতে পারে। অপশান যে সি রয়েছে, সি কিন্তু আমাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। ওকে, 4%। ওকে, ম্যাক্সিমাম কিন্তু 4% হতে পারে। আর এখানে এক্সপ্লেনেশন রয়েছে, তোমার এক্সপ্লেনেশনগুলো দেখো। ওকে, নেক্সট কি বলেছে, পৃথিবীর গড় অ্যালবেডো। ওকে, পৃথিবীর গড় অ্যালবেডো কতটা পার্সেন্টেজ। ওকে, এটা আমরা যদি দেখি পৃথিবীর গড় অ্যালবেডো সেটা কত হয়ে যাবে না, 30%। ওকে, 30% কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এছাড়া এখানে 30% রয়েছে। ওকে, আমি যদি অনেক বই নিয়ে স্টাডি করি তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড যেটা ভ্যালু সেটা কি হয় না, 35%। ওকে, 35% কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালু, এবং এক্ষেত্রে 35% অপশানে নেই বলে কিন্তু 30% হয়েছে। যদি কোথাও 35% অপশানে থাকে তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 35%। ক্লিয়ার?
যদি 30%, 35% দুটোই থাকে, তবুও কিন্তু অ্যান্সার হয়ে যাবে 35%। ক্লিয়ার? আর্থের যে অ্যালবেডো। ওকে, এখানে অ্যান্সার কী হবে না 30%। এখানে দেখো অলমোস্ট অ্যান্সার দেওয়া রয়েছে এবং এর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তোমরা এছাড়াও তোমাদের যদি জিজ্ঞেস করে যে ফ্রেশ স্নোতে কতটা পার্সেন্ট রিফ্লেক্টেড হয় বা প্রতিফলন হয়ে থাকে যে সূর্যরশ্মি, সেটা কত পার্সেন্ট, ওকে, সেইগুলো এখানে দেওয়া রয়েছে। যে অ্যালবেডোর পরিমাণ কোথায় কী ধরনের হয়ে থাকে সেটা একটু দেখে নেবে। যে ফ্রেশ স্নোতে 75 থেকে 95%, ওল্ড স্নোতে 60 থেকে 90%, গ্লেসিয়াল আইসে 30 থেকে 45%, ওকে, ফার্মল্যান্ডে 17% এইগুলো একটু তোমরা দেখে নিও। ওকে, নেক্সট এখানে কি বলেছে না আবহাওয়ায় সুপার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে। অর্থাৎ যে এক্সট্রিম কন্ডিশন, যে এক্সট্রিম আনস্টেবল কন্ডিশন অ্যাটমসফিয়ারে সৃষ্টি হয়, ওকে, সেই অবস্থায় সুপার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট কতটা হতে পারে। আমরা দেখেছি না নর্মাল ল্যাপস রেট যেটা হয় সেটা 6.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট যেটা হয় সেটা 10 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে থাকে। বাট যখন সুপার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেটের কথা বলবো তখন কিন্তু সেটা মোর দ্যান 10 ডিগ্রি সেলসিয়াস হয় এবং ম্যাক্সিমাম কতটা হতে পারে, ম্যাক্সিমাম কিন্তু প্রতি 1 কিলোমিটারে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই ভ্যালুটা হয়ে থাকে। ওকে, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস পার 1 কিলোমিটার বা 1000 মিটার পর্যন্ত, পার 1000 মিটার কিন্তু হয়ে থাকে এই সুপার অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। ওকে, ক্লিয়ার? নেক্সট এখানে দেখো অপশন দেওয়া রয়েছে, অ্যান্সার দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, নেক্সট কি বলেছে না সমুদ্র পৃষ্ঠে অক্সিজেনের আনুমানিক আংশিক চাপ কত। অর্থাৎ আমরা দেখেছি না সি লেভেলে যে অ্যাটমসফিয়ারের যে চাপ বা প্রেশার সেটা নর্মালি দেখেছি 1013.25 MB। ওকে, বাট আমরা যদি বলি শুধুমাত্র অক্সিজেন গ্যাসের প্রেশার কতটা, ওকে, যে অক্সিজেন গ্যাস কতটা পরিমাণ প্রেশার এক্সার্ট করে, ওকে, তাহলে সেটা কি হবে অ্যান্সার। এখানে বলেছে দেখো 1013 মিলিবার, 500 মিলিবার, 212 মিলিবার, 78 মিলিবার। তাহলে অপশানের যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 212 মিলিবার। ওকে, স্ট্যান্ডার্ড প্রেশার যেটা রয়েছে আমরা দেখেছি 1013.25 MB, যেটা হচ্ছে সি সারফেসে হয়। ওকে, এর যেটা দেখতে পাই এটা টোটাল অ্যাটমসফেরিক প্রেশার। বাট আমরা যদি শুধুমাত্র অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের যে ভ্যালুটা সেটা হয়ে যাবে কিনা 212 MB বা মিলিবার। ওকে, তাহলে 212 কি হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা অক্সিজেন এক্সার্ট করে। ক্লিয়ার? এখানে এক্সপ্লেনেশন আছে, এক্সপ্লেনেশন তোমরা দেখবে। ওকে, নেক্সট কি বলেছে না পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত কোন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণ হয়। ওকে, পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণ হয়। এখানে বলেছে সূর্য থেকে সরাসরি বিকিরণ, ভূত্বক থেকে পরিবহন, পৃথিবী পৃষ্ঠ থেকে নির্গত ভূত্বক বিকিরণ, দেন মেঘের দ্বারা সূর্যালোক প্রতিফলন। আমরা যদি দেখি পৃথিবীর বায়ুমণ্ডল সেটা কিভাবে উত্তপ্ত হয়, সূর্য থেকে যে টেম্পারেচারটা আসে, সূর্য থেকে যে তাপটা আসে সেটা সরাসরিভাবে কিন্তু আর্থ অ্যাটমসফিয়ারকে গরম করতে পারে না। ওটা কি করে, অ্যাটমসফিয়ারকে ভেদ করে পৃথিবী পৃষ্ঠে চলে আসে, আর্থ সারফেসে চলে আসে। ওকে, আর্থ সারফেস কি করে না ওই হিটটাকে অ্যাবজর্ব করে। ওকে, ওই হিটটাকে অ্যাবজর্ব করে কি হয় না আর্থ সারফেসটা গরম হতে থাকে, উত্তপ্ত হতে থাকে এবং আস্তে আস্তে করে যখন আর্থ সারফেস ওই টেম্পারেচারটা রেডিয়েট করবে, এই ঘুরে যাচ্ছে যখন এই তাপটা লং ওয়েভ হিসেবে, সেই লং ওয়েভটা কি করে না যে অ্যাটমসফিয়ারটা রয়েছে, বায়ুমণ্ডলটা রয়েছে, সেই বায়ুমণ্ডলটাকে হিট করে বা উত্তপ্ত করে। ওকে, অর্থাৎ যে পৃথিবী পৃষ্ঠ থেকে যে নির্গত হয় লং ওয়েভ, ওকে, যে রেডিয়েশনটা পৃথিবীর যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের দ্বারা কিন্তু বায়ুমণ্ডলটা উত্তপ্ত হয়। ওকে, তাহলে এখানে যে সি অপশনটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়েছে, যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন ফলে কিন্তু আমাদের যে অ্যাটমসফিয়ারটা সেটা হিট আপ হয়ে যায়, ওকে, বা উষ্ণ হয়। ওকে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এটা কিন্তু তোমরা দেখে নাও, এইখানে এক্সপ্লেনেশনটা আছে, তোমরা দেখে নিও। ওকে, আর অ্যান্সার আমাদের সি হয়েছে। ওকে, নেক্সট কি বলেছে না পৃথিবীর পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের 97% কার্যকর ভর অবস্থান করে। অর্থাৎ 97% এফেক্টিভ অ্যাটমসফিয়ার কতটা উচ্চতার মধ্যে অবস্থান করে। ওকে, এইটা এখানে জানতে চাওয়া হয়েছে। একটা বলেছে 8 কিলোমিটার, 50 কিলোমিটার, 29 কিলোমিটার, 100 কিলোমিটার। আমি যদি দেখি যে এফেক্টিভ অ্যাটমসফিয়ার 97% এফেক্টিভ অ্যাটমসফিয়ার, তাহলে সেটা কতটা উচ্চতার মধ্যে অবস্থান করে, সেটা হয়ে যাবে 29 কিলোমিটার। ওকে, 29 কিলোমিটারের পর্যন্ত কিন্তু এফেক্টিভ যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু 97% অবস্থান করে। ওকে, তো 97% এফেক্টিভ অ্যাটমসফিয়ার 29 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে 29 কিলোমিটার। ওকে, এখানে এক্সপ্লেনেশন রয়েছে, এক্সপ্লেনেশনগুলো তোমরা দেখে নেবে, অ্যান্সার হয়ে যাবে কিনা 29 কিলোমিটার। ওকে, এখানে দেখো বায়ুমণ্ডলে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে না বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহৃত হয়।
ওকে, এখানে বলেছে লাক্স, ডবসন ইউনিট, প্যাসকেল, প্যাসকেল এবং ওয়াট বর্গমিটার। ওকে, আমরা যদি দেখি যে ওজোন গ্যাসের পরিমাপ করার জন্য বা ওজোন গ্যাসের যে ইউনিট হয়, যেটা দ্বারা আমরা মেজার করি ওজোন কনসেন্ট্রেশনকে, সেটা কি হয়ে যাবে, কি ইউনিট না, সেটা হয়ে যাবে ডবসন ইউনিট। ওকে, ডবসন ইউনিট দ্বারা কিন্তু আমরা ওজোন গ্যাসের মেজারমেন্ট করে থাকি। ওকে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা হয়ে যাবে না ডবসন। ওকে, এই যে ডবসন, এখানে এক্সপ্লেনেশন আছে, এটা কিন্তু তোমরা দেখে নিও। ওকে ওকে, তো থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাসটা এতটাই। ওকে, তোমরা ক্লাসটা যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই ক্লাসটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর আজকের যে ক্লাসটা ছিল সেটা শুধুমাত্র তোমাদের দেখবে ক্লাইমেটোলজির যে সিলেবাসটা রয়েছে, সেই ক্লাইমেটোলজির প্রথম যে পার্টটা, যে কম্পোজিশন অফ আর্থ অ্যাটমসফিয়ার, সেই চ্যাপ্টার থেকে আমরা করালাম। আজকের কোশ্চেনগুলো একটু ইজি ধরনের কোশ্চেন। ওকে, এরপর নেক্সট যে ক্লাসগুলো রয়েছে সেগুলোতে আমরা আরও এর থেকে আরও ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, তো চলো আজকের মতো, থ্যাংক ইউ। ওকে।